আসল অপরাধী প্রলয়বাবুকে ধরে উচিত শিক্ষা দেবে পল্লবী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় মিঠির ওষুধ শেষ হয়ে গেছে। মিঠির ওষুধ আনতে হবে, কিন্তু সেই ওষুধ কেনার টাকাটাও একেবারে নেই। আর তখন কোনো একটা ব্যবস্থা করে লাস্ট টাকাটুকু বার করছে পল্লবী, কিন্তু এটা ভাবে এখনও স্যালারি পেতে অনেক দেরি, কি করে কি চলবে সবটা, এটাই বুঝে উঠতে পারছিল না পল্লবী। কিন্তু ভাবে ওষুধ তো তাকে কিনতেই হবে, মিঠির সমস্ত দায়িত্ব নিয়েছে আর সেই দায়িত্ব তাকে পালন করতেই হবে। এর মাঝখানে রণজয় বাড়িতে চলে আসে। মাসি আর মেশোর কাছে রণজয় অনেকটাই গল্প করতে থাকে আর বলে, অবশেষে ফিরলাম, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তখনই মাসি বলে, হ্যাঁ রে, তোরা তো দেরি হলো কেন, কখন থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম। এরপরেই রণজয় বলে, একটু দেরি হয়ে গেল আর কি, তোমরা চিন্তা করো না, আমি এখন খুব ভালো আছি। এর মধ্যে দাদুকে নমস্কার করে আর বলে, দাদু তুমি দেখবে সামনের দিন থেকে তুমি খুব তাড়াতাড়ি হাঁটতে চলতে শুরু করবে। এর মাঝখানে দেখা যায় আদির বাবা কথা বলতে থাকে আদির দাদার সাথে। তখনই কিছু লোকজন এসে বাঁচাও বাঁচাও করতে শুরু করে প্রলয়বাবুর সামনে। আর এর মধ্যে প্রলয়বাবুর বড় ছেলে বলে, বাবা আরে এই মানুষগুলো তো ভোটই দেয় না, আর এই মানুষগুলো ভোট দেয় না, তো এই মানুষগুলোকে বাঁচিয়ে কী বালা হবে, তাই না? তখনই প্রলয় বলে, এই যে আমার বড় ছেলে হচ্ছে একটা গবেট, তুমি জানো না রাজনীতির একটা রং আছে। এই যে মানুষগুলো, এদেরকে যদি আমি সাহায্য করি তাহলে এরাই বাইরের মহলে আমার নামে গুণগান করবে, আর সেটাই তো হবে আমার ভোটে জেতার সবথেকে বড় কারণ। তোমার মাথায় কোনো কিছু নেই, বুঝেছো? আর থাকবেও না। এরপরে তারা বলতে থাকে, প্রলয়বাবু আপনি আমাদেরকে বাঁচান, আমাদের ঘর চলে গেলে আমরা কোথায় থাকবো? ওরা বস্তি দখল করতে চলে এসেছে, আপনি আমাদের জন্য কিছু একটু করুন। তখন আদি বলে, অত সহজ না, হ্যাঁ, কারোর মাথার থেকে ছাদ কেড়ে নেবে আর আমরা চুপচাপ বসে থাকবো, সেটা কখনোই হবে না। চলুন তো গিয়ে দেখি কে আপনাদের মাথার ছাদ সরিয়ে দিতে চাইছে। তখন প্রলয়বাবু তার বড় ছেলেকে বলে, আমার ছোট ছেলে আদি ওই সবটা সামলে নিতে পারবে, তোমাকে আর এসবের মাঝখানে থাকতে হবে না। কবেট কোথাকার একটা, কিছুই করতে পারে না। আর তখন আদির দাদা কিছুই বলার মতন অবস্থাতে নেই। এরপরে আদি তার টিম নিয়ে পৌঁছে যাচ্ছে সেই জায়গাটাতে যেখানে অলরেডি প্রমোটাররা এসে ঝামেলা করতে থাকে। এর মধ্যেই পল্লবী বলে, আমি বেরোলাম, মিঠির জন্য একটা ওষুধ আনতে হবে। কমলা তখন বলে, শোনো পল্লবী, টাকা পয়সার ব্যাপার যদি লাগে। তখনই পল্লবী বলে, না মা, টাকা লাগবে না, আমার কাছে যেটুকু আছে সেটুকু দিয়ে আপাতত হয়ে যাবে। এই বলেই পল্লবী বেরিয়ে পড়ছে ওষুধ কেনার জন্য। আর অন্যদিকে আদি প্রমোটারের গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে আর বলে, একবার যখন বলে দিয়েছিলাম তখন কথাটা কানে গেল না, তাই না? নে তাহলে এবারে মার খা, বলেই বীভৎস মারে। আর অন্যদিকে পল্লবী ঝামেলার জন্য দাঁড়িয়ে পড়ে, মিঠির জন্য ওষুধ কেনা হয়ে গেছে। এরপর পল্লবীকে দেখে নেয় আদি, আর দেখেই রীতিমতো ফিদা হয়ে যায় আর ভাবে, এই মেয়েটাকে তো দেখতে খুবই সুন্দর, আমি তো ভেবেছিলাম আমার জীবনেও এরকম কোনো নারী আসবে যাকে দেখলে মেঘ ভাঙা বৃষ্টি হবে। আর মনের মধ্যে অলরেডি বৃষ্টি হতে শুরু হয়ে গেছে আদির, দেখে তো রীতিমতো ফিদা। বারবার করে শুধু ভাবতে থাকে পল্লবীরই কথা। জানেই না আদি যে যারা মারা গিয়েছে তার মধ্যে সাগরের সাথেই পল্লবীর বিয়ে হবার কথা ছিল। এর মাঝখানে রণজয় খেতে থাকে আর মাসিমণি রণজয়ের সাথে অনেক গল্প করতে থাকে। রণজয় কিছুতেই ভুলতে পারে না ঝিনুকদের বাড়িতে কত বড়ই একটা দুর্ঘটনা ঘটে গেছে। রণজয়কে মাসিমণি বলে, কিরে রণজয়, কি এত ভাবছিস বলতো? রণজয় বলে, আরে না না, কি আর ভাববো, আমি একদম ঠিক আছি। এরপর খেতে খেতে অনেকটাই ভাবতে থাকে কি করে কি হয়ে গেল। সকাল হতেই আদি চলে গেছে মন্দিরে। মা কালীকে প্রণাম করে বলতে থাকে, আমি তো চেয়েছিলাম এরকমই একজন মেয়ে যাকে দেখলে মনের মধ্যে অনেক বেশি আনন্দ হবে। আর মেয়েটাকে তো আমি দেখে তো নিয়েছি, কিন্তু এবারে মেয়েটা কি আমাকে ভালোবাসবে? মেয়েটা যদি ভালো না বাসে তাহলে তো সব কিছুই বৃথা হয়ে গেল। তবে মেয়েটাকে আরেকবার দেখতে চাই, এরকমটাই বলতে থাকে। আর ভাবে, যারা তিনজনকে চোখের সামনে দেখেছিলাম অ্যাক্সিডেন্ট হতে, তারা তিনজন ভালো আছে, সুস্থ আছে, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা। থেকে বেশি কিছু আমি আর চাই না। এর মাঝখানেই রণজয় ফোন করে ঝিনুককে আর বলে, ঝিনুক বলছিলাম সব ঠিক আছে তো ওইদিকে? ঝিনুক বলে, সব কি ঠিক থাকে, তুই জানিস না এইদিকে কত বড় একটা সমস্যায় পড়েছি।
এরপর রণজয় বলে তুই কি কলেজ যাবি? ঝিনুক বলে না না, এখন কলেজ যাওয়ার মতন পরিস্থিতি নেই, এখন বাড়িতে থাকতে হচ্ছে, দিদির পাশে থাকতে হচ্ছে, এসব নিয়ে আমি আর ভাবতে চাইছি না, যখন কলেজ যাব তখন আমি তোকে অবশ্যই জানাবো। এই বলেই ফোনটা কেটে দেয়। আর ওদিকে রণজয়কে মাসিমণি ডাকতে থাকে। মাসিমণি বলে কি হয়েছে বলতো, তুই এখানে আসার পর থেকেই দেখছি কিছু একটা মনের মধ্যে চলছে, যেটা তুই আমাকে বুঝতে দিচ্ছিস না, কি হয়েছে? এরপরেই রণজয় সবটা বলে যে কিভাবে তার বন্ধুর দিদির কত বড় একটা ক্ষতি হয়ে গেছে, আর শোনার পর তারও অনেক বেশি খারাপ লাগে। এর মধ্যেই কমলা চলে গেছে পুজো দিতে। পুজো দিয়ে ফেরার পথে মন্দিরেই দেখা হয়ে যায় আদির সাথে। আদি বলে আরে কাকিমা, তোমার বলছিলাম যে আপনার মেয়ের যে বিয়ে হওয়ার কথা ছিল সব ভালোভাবে মিটেছে তো, সব ঠিক আছে তো? কিন্তু কমলা পুরো বিষয়টাই আদিকে বলে। আদি তখন বিশ্বাসই করে উঠতে পারে না যে এরকম কিছু হতে পারে। আদি বলে চিন্তা করবেন না, ভগবানকে তো আপনি খুব মানেন, তবে জানেন তো ভগবানের প্রতি কোথাও একটা বিশ্বাস যেন চলে যায় এসব ঘটনাগুলো দেখলে। কমলা বলে না না বাবা, আসলে ভগবান আমাদের অনেক সময় অনেক কঠিন পরীক্ষা নেয়, তবে সেই পরীক্ষাতে পাশ করতে হয়। আসলে মানুষের জীবন তো এক এক সময় আনন্দ, এক এক সময় দুঃখ, এক এক সময় এমনি কিছু, তবে এসব নিয়েই তো সংসার, কি আর বলবো বলো? তখনই আদি বলে আপনার মুখে চওড়া হাসিটা দেখতে চাই, আপনি অনেক বড় মনের মানুষ, আর আপনার মনের মধ্যে বেশ কনফিডেন্স আছে। আমার বিশ্বাস আপনি যেভাবে ভগবানকে পুজো করেন, ভগবানকে ডাকেন, খুব তাড়াতাড়ি ভগবান আপনার মনের কথা শুনবে। এরপরে দেখবেন যে আপনার মেয়ের এমন একটা ভালো জায়গায় বিয়ে হচ্ছে না, যে আপনার মেয়ে খুবই খুশি হয়েছে, খুশিতে রয়েছে, মন দিয়ে সংসার করছে, তখন দেখবেন এই সমস্ত কষ্টগুলো দূর হয়ে যাবে। কিন্তু এটা ঠিকই যে মানুষ চলে গেছে, তার জায়গাটা তো কেউ নিতে পারবে না, কিন্তু তারা আমাদের মনের মধ্যে আজীবন থেকে যাবে। তখন কমলা বলে বাবা তুমি তো বেশ ভালো কথা বলো, তোমার কথা শুনে অনেক বেশি মনের জোর পেলাম। এরপর আদি বলে দেখেছেন আপনার সাথে কথা বলতে বলতে আমার কতটা লেট হয়ে গেছে, আমাকে বেরোতে হবে, আমি যাই তাহলে। আদি জানে না যে এই মেয়েকে দেখে তার মনের মধ্যে এত বড় একটা বৃষ্টি নেমে এসেছে, আসলেই সেই মেয়ের মাই হলো এই কমলা আন্টি। এরপরে আদি তো সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে কমলা ভাবে সত্যি তার মেয়ের কি হবে, পল্লবী যে এই বয়সে এসে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, তবুও তার জীবনে একটা ট্র্যাজেডি হয়ে গেছে, আর সেই ট্র্যাজেডি থেকে কি করে নিজেকে বার করে আনবে পল্লবী, সেটা নিয়েই তার মা বাবা চিন্তা করতে থাকে। এর মাঝখানেই মিঠির দায়িত্ব নিয়েছে পল্লবী, আর সেই দায়িত্ব রাখতে গেলে টাকা ইনকাম করতে হবে। একটা বিজ্ঞাপন দেখে সেখানে ফোন করছে চাকরির জন্য। ঝিনুক তখন বলে দিদি তুই এটা কী করছিস, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিলি? তখন এই মিঠির কথা বলে পল্লবী যে মিঠির দায়িত্ব আমি নিয়েছি, দেখ আমার দায়িত্ব অলরেডি আমার বাবা মার কাছে রয়েছে, আমি চাই না মিঠির দায়িত্ব বাবা মার ঘাড়ে ফেলে দিয়ে বাবা মাকে আরও প্রেশার দিতে। এমনিতে তো বাড়িতে যা হচ্ছে মিঠিকে থাকতে দিয়েছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, আর বাকিটা আমি ঠিক সামলে নিতে পারবো। হ্যাঁ একটু প্রবলেম হবে ঠিকই, কিন্তু আমার মনে হয় না যে খুব প্রবলেম হবে, আমি ঠিক রোজগার করে মিঠিকে দেখতে পারবো। আর চাকরি করার সাথে সাথে আমি সেই আসল অপরাধীকে খুঁজে বার করব, যার জন্য মিঠি তার বাবা ঠাম্মাকে হারিয়েছে। আমি সেই অপরাধীকে শাস্তি দিয়ে তবেই ছাড়বো। আসলেই যে প্রলয়বাবু রয়েছে এসবের পিছনে, সেটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছে পল্লবী।